আজ শুনবেন ভূতবাগানের কথামালায় গল্প দুলহারিনদের উপকথা। লিখেছেন অমিয় ভূষণ মজুমদার। এই একটা দেশ, সবচাইতে কাছের রেলপথ 25 ক্রোশ দূর দিয়ে গেছে। বহু বহু ক্রোশ চললেও কৃষকের দেশ শেষ হয় না। মকাই জোয়ারের দেশ। বৃত্তের পরিধির মতো পাহাড় এবং শালমহুয়ার বন। সেই পাহাড় এবং অরণ্য যদি পায়ে হেঁটে পার হও তবে সভ্যতার প্রান্তগুলি চোখে পড়তে পারে। সেই দেশে ভুবন কৃষকের জমিতে মজুরের কাজ করে, ভৈষা টহলায়। ভূখন একা নয়, তার সঙ্গে দুলারহীনও থাকে। ভূখন আর দুলারহীন নিজেদের ভাই বোন বলে ভাবতে শিখেছে। ওরা সহোদর নয়। ভূখনের মায়ের মৃত্যুর পর ভূখনের বাবা সর্বশান্ত হয়ে যায়। তখন ঘরে এনেছিল তার উপক্ষের মেয়ে কিংবা বেটা বউ দুলহারহীন। দুলহারহীন যখন এই কুড়েটিতে প্রথম আসে তখন ভূখনের বয়স 6 বছর। দুলহারহীনের নিজের 8-10 হবে। দুলহারহীন ভূখনের বাবা ও তার সৎমাকে ভূখনের মতোই বাবা মা বলতো। একদিন এই কুড়ে ঘরের বাপ মা প্রাণী দুটি বিদায় নিল। এখন এমন কেউ নেই যে ওদের সম্বন্ধে জট খুলে দিতে পারে। ভূখনের বয়স এখন 21-22 হলো, আর দুলহারহীনের আরও 2 বছর বেশি। প্রায় 15 বছর গড়িয়ে গেছে ওদের জীবনের। যাদের সম্বন্ধ নিয়ে এত খুঁটিনাটি, তাদের জীবনের 15টা বছর ছুঁড়ে ফেলে দেওয়ার কি যুক্তি? বিশ্বাস করো, এ সময়ের মধ্যে কিচ্ছু ঘটেনি। ভূখনের চেহারা নিম্ন প্রকারের, তামা ও ছাই রঙে মেশানো একটা রঙের ত্বক, স্ফীত পেশি, মস্ত বড় মুখ, ছোট্ট একটা নাক। মাথার চুলগুলি ধুলোয় কটা, আর সেই খোঁচা খোঁচা, সেই ছোট ছোট চুলের মাঝখানে প্রকাণ্ড একগোছা কড়কড়ে টিকি। পরনে 1.5 হাত চওড়া কাপড়ের ফালি, কতকটা পালোয়ানি ঢঙে পড়া। দুলহারহীনের স্বাস্থ্য ভালো। বয়সের চাপে ত্বক যেন ফেটে যাবে। তার মুখবয়বকেও শাস্ত্রোক্ত সৌন্দর্য আছে বলা যায় না। গত 15 বছরের একটা মাত্র ঘটনা, তার বসন্ত হয়েছিল। দাগ রেখে গেছে। তার ফলে ফুটকিতে আচ্ছন্ন তার মুখ বেলে পাথরের বহু পুরাতন প্রতিমূর্তির মতো। ওদের সংসার মন্দ চলছিল না। সংসারে লোক বাড়বে এমন সম্ভাবনা চোখে পড়ে না। ভূখন বিয়ে করতে পারছে না। অন্তত 3 কোটি টাকা লাগবে যে কোনো রকম একটা বিয়ে করতে। তার কমে কে মেয়ে ছাড়বে কিংবা বোন ছাড়বে? সৎভাবেই দিন যাচ্ছিল। এমন নয় যে ঝগড়া হয় না, হয়। ইতিমধ্যে একদিন হয়েও গেছে। একটি কুড়ের মেঝেতে খেজুর পাতার 2খানা চাটাই পেতে শোয়া। বাপমা চলে যাওয়ার পর ভূখন বহুকাল দুলহারহীনের বক্ষলগ্ন হয়ে ঘুমিয়েছে। ইদানিং ছোট জায়গায় শুতে ভূখনের অসুবিধা হতো। অত বড় হাত পাগুলোকে দুমড়ে ছোট করে সে এখন ঘুমোতে পারে না। কিন্তু এক রাত্রিরে সে খুব বেকায়দায় পড়ে গেল।
চাল ফুটো করা বর্ষায় তার অংশ যে মেঝেটুকু কাদা হয়ে আছে, সে ভাবল দু এক রাত তার মস্ত শরীরটাকে গুটিয়ে কোনো প্রকারে দুলহারিনের পাশেই কাটিয়ে দেবে। কিন্তু আপত্তি তুলল দুলহারিন। নাহিন। দেখ দুলারি কর না। দেখ দুলহারিন, এমন অবস্থা নয় আমরা একদিন চালটা সারিয়ে নেব। দু একদিন তো অসুবিধা হবে, ও কিছু লয়। দুলহারিন ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর কুড়ের শুকনো জায়গাটায় ভূকনকে চাটাই পেতে দিয়ে ঘরের ঝাঁপ তুলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। রাগে ভূকনের ঘাড়ের শিরাগুলি অবধি ফুলে উঠল। লাফিয়ে গিয়ে দুলহারিনের কাঁধ দুটো দুই থাবা দিয়ে চেপে ধরল। দুলহারিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, छोड़ दे, बहन को छोड़ दे। কি আশ্চর্য! বহিন বলেই না ভূকনের এত রাগ, এত অভিমান। এই বদলা রাতে বাইরে থাকা কত কষ্টের, তা বোঝে বলেই না সে পিড়াপিড়ি করা। বেটা ছেলে বাড়ির মালিক ভূকনের দায়িত্বজ্ঞানকে অপমান করা দুলহারিনের উচিত নয়। অন্য বিষয়ে সে যত ছেলে মানুষই করতে চায় করুক, যা ইচ্ছা লাগে কর, শুধু কাঁদিস লাই। হাল ছেড়ে ভূকন শুয়ে পড়ল। কিন্তু হাল ছেড়ে দিলে চলে না। কাঁচা কাশ কেটে বোঝা বোঝা মাথায় বয়ে এনে স্তূপাকার করে ফেলল ভূকন। তারপর সারা বিকেল, সারা সন্ধ্যা, অনেক রাত অবধি অস্পষ্ট আলোয় বসে বসে নতুন করে চাল ছাইল ভূকন। দুলহারিন একদিন বলল, ঘর ছেয়েছিস, এবার শাদি কর। তাহলে তুইও একটা কাস্তে নিয়ে চল। কাস্তে দিয়ে কি আবার হবে? কেন? দুজনে মিলা ঘাস কাটবো। ঘাস কাটবি কেনে? আমি তো তোকে শাদি করতে বললাম। আমি ভাবলাম ও দুটো একই কাজ। কিন্তু সহজে ভোলবার মেয়ে নয় দুলহারিন। যখন তখন একই কথা বলতে লাগলো। অবশেষে একদিন বলল, পৃথিবীতে চাঁদ আর সুরজ ছাড়া আর কে আছে মোদের? বাপ মা কোথায় গেল আর খুঁজে পাওয়া যাবে না। এই বেলায় ভূকন যদি বিয়ে করে কম দামে মেয়ে পাবে, বুড়ো হলে বুড়ি ছাড়া আর যা পাবে তার জন্য চড়া দাম দিতে হবে। আর সব কথার উপরে বড় কথা, একজনের মৃত্যুর পরে আর একজনের কী উপায় হবে যদি ইতিমধ্যেই তৃতীয় একজন এসে আপন হয়ে না যায়? মুখ গম্ভীর করে বুড়োদের মতো চিন্তাক্লিষ্ট মুখ করে ভূকন শুনল সব যুক্তি। তারপর বলল, টাকা যদি জোগাড় হয় তো শাদি করব, কিন্তু বউ যদি তোর সঙ্গে মারামারি করে তবে আমি কিন্তু দুজনকেই পিটব। টাকা জমানোর চেষ্টায় মানুষ কী না করে, এমনকি হঠাৎ মানুষ নিজের একটা বিশেষ গুণও আবিষ্কার করতে পারে। এই রকমভাবে ভূকন কাঠের পুতুল গড়ায় মন দিল। ওস্তাদের বাড়িটা ছিল ভূকনদের ঘরের কাছেই। ভূকন মাঝে মাঝে শীতকালে আগুনের কাছে বসতে তার বাড়িতে যেত। বসে বসে দেখতে দেখতে ভূকন একটা পুতুল একদিন বানিয়েই ফেলল, কাঠের একটা চিড়িয়া। টাকা জমানোর কথায় ভূকনের মনে হলো পুতুল তৈরির কথা। মাথা ঝাঁকিয়ে সে মনস্থির করে ফেলল, ওস্তাদ যেসব বড় বড় পুতুল তৈরি করে সেই সব চিড়িয়া, জানোয়ার, আদমি ছোট ছোট করে সে তৈরি করবে। বিক্রির ভার ওস্তাদের। আর শুন দুলহারিন, এক পয়সা দিয়ে খাওয়া চলবে না।
খাওয়ার জন্য সকাল সাজ খেতির কাজে যা হয় তাই। পুতুল বিক্রির খুচরো পয়সাগুলি রোজ সন্ধ্যায় গুনতে বসে দুজনে। একদিন থাক থাক করে সাজিয়ে রেখে ভুকন চিৎকার করে উঠল। দুলারিন ভয়ে বাঁচে না, ছুটে কাছে এসে ভুকনকে বলল, সৌরভু 20 से 4 कुम सिप 4। ওদের জীবনে ঠিক এরকম সময় একটা মোড় নিল। সন্ধ্যায় বসে কথা হচ্ছিল। তখন ভুকন বলল, জব তক শ্বশুরা লহার বাক্স আর একটা না দিবে ততক্ষণ কোনো শ্বশুরাকে পুতি খিচুড়ি খাবে না। অর্থাৎ বিবাহ ব্যাপারটা সমাধা হতে সে দেবে না। অযৌক্তিক কথা নয়। ভাবল দুলহারিন হয়তো সেই রূপকথার কানোয়ারের মতো ভুকনের ভাগ্য নয়। হয়তো কোনো মেয়ের বাপ মেয়ে আর টাকা নিয়ে সাদাসাদি করবে না, যেমন সেই রূপকথার নায়কের বেলা ঘটেছিল। তাহলেও ভুকনের পক্ষে একটা লোহার রং করা বাক্স চাওয়া অন্যায় নয়। তবু বিয়ের ব্যাপারে একটু হাসি ঠাট্টা করতে হয়। দুলহারিন বলল, তুই তো ভেড়ুয়া হয়ে যাবি, টাকা দিয়ে বউ আনবি, আর ফির সে দেখা যাবে, সে দেখা যাবে, তারই মতো খিদমত করবি। সেই রাত্রিরেই কিংবা তার 2-1 দিন বাদে জ্বর হলো দুলহারিনের। অল্প অল্প জ্বর প্রথমে, সেই জ্বর দিনকে দিন বাড়তে লাগলো। একদিন সারা রাত দুলহারিন বেহুশ। সেদিন সকালে ওস্তাদের কাছে ভুকন শুনে এসেছে তার গ্রাম থেকে 4-5খানা গ্রাম পার হয়ে যে বড় গ্রামটা আছে সেখানে এক ওস্তাদ ডাক্তার আছে। সে নাকি সব জ্বর ভালো করতে পারে। তার মনে হলো কি অন্যায় না সে করেছে এতদিন ডাক্তার না এনে। ডাক্তার কথাটা সে জানতো না। নিজে প্রবোধ দেবার মতো এ যুক্তিও তার মনে এলো না। দুলহারিনের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে তার বারবার মনে হতে লাগলো, 20 রূপায়া যার ঘরে আছে তার বোন দুলহারিন এমনি করে মরবে। ভোর ভোর রাতে ভুকন উঠে দাঁড়ালো। দুলহারিনের অজ্ঞান দেহের দিকে হাত বাড়িয়ে সে বলল, দেখ দুলারি করিস না, ডাক্তার আনতে চলল তোর ভুকনওয়া, যদি ফাঁকি দিয়ে মরি যাস। চোখের জল মুছতে মুছতে ডাক্তারের গ্রামের দিকে ছুটল ভুকন। ডাক্তার এসেছিল। 20 রূপায়া সে নিয়ে গেছে। তার কাছে আরও ধারও হয়েছে। সে ধার আবার বছরে 5 রুপিয়ে করে বাড়বে। অর্থাৎ ভুকন সেই পুরনো জালে জড়িয়ে পড়ল। তা হোক, দুলহারিন তো বেঁচে আছে। আগের মতোই তারা সংসারের কাজ শুরু করল। মাঝের কয়টা দিন যেন স্বপ্ন, একটা নতুন আশায় উত্তুঙ্গতা থেকে আছড়ে পড়ার ব্যাপারই যেন কটকটা। কিন্তু অদ্ভুত মেয়ে দুলহারিন। কয়েকদিন যেতে না যেতেই আবার একদিন সে বলল, তুই তো আর পুতুল বানাস না, কি হবে? শাদি করবি না? ডাক্তারের সঙ্গে শাদি করলাম না। দুলহারিন লজ্জিত হয়ে মুখ নামিয়ে নিল। আবার চেষ্টা করার কথা ভাবতে গিয়ে ভুকনের যে অনুভবটা হলো সেটা এই, 6 মাসের যত্নে যে 20 টাকা জমে সেই 20 টাকা নয়, 6 মাসের ঘর্মাক্ত শ্রমও বটে। আর সেই ঘর্মাক্ত শ্রমকে ফিরিয়ে আনার চেষ্টা কোনো বুদ্ধিমানই করে না। তার উপরে এলো সেই ডাক্তার যাকে রোগী দেখতে
নিয়ে এসেছিল ভূকন। যার পায়ে ধরে লুটিয়ে পড়ে সাধ্য সাধনা করতে হয়েছিল, সে এলো না ডাকতেই। ভূকন আছো ভূকন? হ্যাঁ, সব ভালো আছি আমরা। তো দিনকে দিন দুলারিন তো দিনকে দিন মোটা হচ্ছে। একটি নিটোল হাসি ফুটল ভুলনের মুখে। বেশ, তাহলে সুদের টাকা কোটা দাও। কোথা পাবো? কোথায় পাবে সে কি আমি বলে দেব? টাকা যতক্ষণ না দিচ্ছ আমি নড়ছি না। শহর চেনো? শহর যেখানে থাকে পুলিশ, তাদের ডেকে পাঠাবো। ঘরে 2-4 পয়সা ছিল, এনে দিল ভূকন। সব শুনে দুলারিন চুপ করে রইল। 6 মাস পরে আবার ডাক্তার এলো। 2.5 টাকা পাওনা হয়েছে, দিতে হবে। 2.5 পয়সাও নেই। দেখো ভূগোন, ধার বাড়িও না। বাড়তে বাড়তে ধার এমন হয় যে কোনো দিন আর শোধ দেয়া যায় না। বেশ, 2.5 টাকা যখন দেবে না, তখন আমার 20 টাকা দিয়ে দাও, আর তার সঙ্গে ওই 2.5 টাকা। কি হবে যদি আমি না দিই? যদি তুমি না দাও, বেশ, যদি তুমি না দাও, ভগবান আছে, ভগবান আছে মাথার উপর। টাকা দেবে বলেই ওষুধের দাম তো তোমার দুলারিনকে ভালো করেছে। টাকা যদি না দাও তাহলে। হেই ডাক্তার, খারাপ বলো না। টাকা আমি দেব, কিছু বলো না। ঝাপের আড়াল থেকে সব শুনছিল দুলারিন। ভূকন ঘরে ঢুকতেই সে বলল, জানতারকে তুই আর টাকা দিবি না। টাকা দেব না তো? তোর যদি আবার অসুখ করে? টাকা তুই খরচা করতে পারবি না। টাকা আমার, যা ইচ্ছা আমি করব। কেন করবি? আমি তোর কে? তোর আপন বহিন? আমার জন্য টাকা বরবাদ করবি? কি বললি? না, 152 না। তোর সৎ মায়ের বেটা বউ আমি। আমার কেউ না, আমার কেউ না। না না। ভূকন কথা বলল না, ঘর ছেড়ে চলে গেল। কিন্তু ঝগড়া করার জন্য হলেও মুখোমুখি হতে তো হলোই তাদের। অবশেষে পুরুষালী প্রীতির চোখ রাঙানির কাছে দুলারিনের মেয়েলি স্নেহ হার মেনে স্বীকার করল। আর সে নিজের অসুখের কথা বলবে না, আর কখনো আত্মীয়তা অস্বীকার করবে না। তবে সে রাত্রিতে ভূকন রুটি খেল। খুব ভালো জোড়া লাগালেও কখনো কখনো অস্পষ্ট দাগ থেকে যায়। দুলারিনের কথাটা সেই দাগ। দুলারিনের স্নেহ বাইরে হার মেনে গভীর হওয়ার অবকাশ পেয়েছে। সেই গভীর স্নেহ তার মাথায় বুদ্ধি এনে দিল। সেই স্থির করল নিজে আগে শাদি করে সেই টাকা দিয়ে ভূকনের শাদি দেবে। নিজে যদি শাদি করে, টাকা পাওয়া সহজ নয় যদি এ পক্ষ থেকে কোনো জোয়ান বেটা ছেলে দাম না চড়ায়। এদিকে ভূকনের বুদ্ধি যদি না খোলে, দুলারিন নিজে তাকে বুদ্ধি দেবে। অবশ্য জোয়ান কোনো বর হবে না তার। মুখে যেরকম দাগ, আর তাদের কেউ রাজি হলেও গরজ দেখাবে না টাকা দিয়ে। কয়েকদিন নিজের মনে কথাটা তোলপাড় করে একদিন দুলারিন সেটাকে প্রকাশ করল। ভূকন শুনে হো 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 করে হেসে উঠল। তোর সাধির ইচ্ছা, তাই বল। না হয় তাই হলো। তুই তাহলে আগে আমার ইচ্ছাটা মিটিয়ে দে। ডাক্তারের টাকা, তুই সেই টাকা শোধ কর।
তারপর যে টাকা থাকবে সেগুলো গেথে আমারই না হয় হার বাঁধিয়ে দিস। দিন যেমন যায় তেমনিই যায়। ভূষণের চার নেই, তার উপরে নতুন একটা উপসর্গ জুটেছে। পয়সা পেলেই দুলারিনের জমাতে ইচ্ছে করে আর ভূষণের খরচ করতে। এরই মধ্যে একদিন ওস্তাদকে দিয়ে একজোড়া কাপড় আনিয়ে নিয়েছে ভূষণ। শুধু কি তাই, নিজের খানা ছুপিয়েছে হলুদ রঙে আর দুলারিনের খানা লাল রঙে। সারাদিন সে ক্ষেতির কাজ করে মাঝরাত অবধি বসে বসে কেরোসিনের কুপির আলোয় পুতুল খোদাই করে। তার শখকে কিছু বলা যায় না। দুলারিন তাই চুপ করে বসে থাকে। কিন্তু চুপ করে কতক্ষণই বা থাকা যায়। একদিন সন্ধ্যাবেলায় ভূষণ ঘরে ঢুকে বলল, দেখি এদিকে আয় তো, আরও কাছে আয়। দুলারিন ভেবে অন্ত পায় না। হাত জোর করে সে প্রায় আড়ষ্ট হয়ে যায়। ভূষণ এগিয়ে এলো। আরে ছাড় ছাড়। হাত জোর করে মিনতি করতে লাগলো দুলারিন। ততক্ষণে কাঁসার মলজোড়া দুলারিনের পায়ে পরিয়ে দিয়েছে ভূষণ। তুই করলি কেনে? আমার ইচ্ছিয়া। প্রতিদান না দিয়ে কি করে থাকা যায় বলো। একদিন সকালে দুলারিন একটা অচিন্তনীয় কাজ করে ফেলল। লাল শাড়িখানা পরে পায়ে কাঁসার মল দিয়ে ঘর ছেড়ে বেরোলো সে ভূষণ যখন ভাইসা টহলাতে গেছে। আর ফিরবে না দুলারিন যতদিন না টাকা আনতে পারে সে। যেখানে যত স্বজাতীয় আছে ডেকে ডেকে সকলকে জিজ্ঞাসা করবে তারা কেউ বিয়ে করতে চায় কিনা তাকে। যদি কেউ বলে বিয়ে করব, অমনি সে বলবে কত টাকা দেবে? যদি বলে 500, অমনি সে বলবে আমার ভাইয়ের সঙ্গে কথা বলো, অত কমে হবে না। নিজের গ্রাম ছাড়তে ছাড়তে সূর্য প্রখর হয়ে উঠছিল। তবু দুলারিন তাড়াতাড়ি পা ফেলে চলছে। এখনও ভিন গ্রামের স্বজাতীয়দের সঙ্গে দেখা হয়নি। সাহস খানিকটা যেন ইতিমধ্যেই কমে এসেছে। দুপুর নাগাদ ভিন গ্রামের স্বজাতীয় বস্তিতে পৌঁছলো সে। এইবার তাকে বিক্রি শুরু করতে হবে। প্রথম দেখা হলো একজন বিবাহিত মেয়ের সঙ্গে। জল তুলছিল সে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে। দুলারিন কুয়োর পাশে গিয়ে আজলা পেতে দাঁড়াতেই সে জল খেতে দিল। তারপর প্রশ্ন করল, কোন জাত, ঘোর কোথায়? দুলারিন পরিচয় দিল। একা একা কোথায় যাচ্ছ? দুলারিন এদিক ওদিক চেয়ে নিচু গলায় নিজের উদ্দেশ্য বলল। সাহায্য করতে পারু বহিন? বউটি হেসে আর বাঁচে না। একা একা কত আর হাসা যায়। এক সময় থামতে হলো তাকে। তখন সে বলল, তুমি বোকা বহিন, আমি হলে ঘরের বাইরে যেতাম না। দুজনের শাদি দরকার, কি করতাম বলো তো? দুলারিন উৎকর্ণ হয়ে দাঁড়ালো ভালো ফিকিরটা শোনার জন্য। বউটি হেসে ছোট্ট ছোট্ট করে বলল, দুজনেই সাধিক মুড়ি নিতাম। দুলারিন কাদো কাদো মুখে তার দিকে একবার চেয়ে হাঁটতে শুরু করলো। মনে মনে সে স্থির করল কোনো মেয়ের কাছে সে নিজের উদ্দেশ্য ব্যক্ত করবে না। ছি ছি, মেয়ে ছেলের জিভে হুল আছে। গ্রাম ছাড়তে দুপুর শেষ হলো। শরীরের সঙ্গে মনও ক্লান্ত হয়েছে। ক্লান্ত মনে সে ভাবল, এত যে সে করছে সব কি মিছে নয়? ভূষণ তো একবারও জোর করে বলেনি যে শাদি করতে চায়। কিন্তু আর একখানা গ্রাম এসে পড়েছে সামনে। এমন সময় আবার সাহস ফিরে এলো। না হয় নাই বলেছে, তাই বলে কি
তার ইচ্ছা পূরণ করতে হবে না? আর না বলার কথা বলছো? না বলাতেই তার স্বাদ মেটাতে আরও স্বাদ যায়। সামনে বড় বড় কাশের ঝোপ মাঠখানি পার হলে আর একখানি ভিন গ্রাম। আলো মুছে যাওয়ার আগেই ওই গ্রামে পৌঁছে একটা নিষ্পত্তি করতে হবে। এখনই আলোর রং প্রায় বাদামি হয়ে উঠেছে। এই ভাবতে ভাবতে জোরে জোরে কয়েক পা যেতে না যেতেই পিছন থেকে কে বলল, কে যায়? দুলারিন ফিরে তাকাল। কোথায় যাচ্ছ উইকা? লোকটি এগিয়ে এসে কাছে দাঁড়ালো। গল্পের পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।